আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? ইয়েস ম্যাম, আলহামদুলিল্লাহ আপনি ম্যাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম। গতকালকে আমরা চতুর্দশ অধ্যায়ে খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল করেছি। আজকে আমরা বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ পড়ব। তো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ পড়ার আগে আমি খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা জানতে চাচ্ছি। ম্যাম, উদ্ভিদ থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মধ্যে একে অপরকে খাওয়ার মাধ্যমে যেই শক্তির স্থানান্তর ঘটে তাকে খাদ্য শৃঙ্খল বলে। ওকে হাফসা, ধন্যবাদ। এখন হাফসা, তুমি বলো তো, এই যে তুমি সংজ্ঞাটি বললে, এটাকে তুমি বিশ্বাস করো যে প্রত্যেকটা প্রাণী যে একে অপরকে খাদ্য হিসেবে গ্রহণ করে, এর ফলে একটা প্রাণী থেকে শক্তি অপর একটি প্রাণীতে স্থানান্তরিত হয়? ম্যাম, আমরা জানি সকল শক্তির প্রধান উৎস হলো সূর্য। ঘাস তার খাদ্য তৈরির সময় সূর্যের আলোকে ব্যবহার করে, ফলে তার দিয়ে শক্তি উৎপন্ন হয়। সেই ঘাসকে যখন অন্য কোনো একটা পতঙ্গ বা তৃণভোজী প্রাণী খায়, তখন তার মধ্যে সেই শক্তিটা চলে আসে। হ্যাঁ, আবার ওই প্রাণীকে যখন আরেকটা প্রাণী খায়, তখন তার মধ্যে সেই শক্তিটা যায়। হ্যাঁ, এভাবে একে অপরকে খাওয়ার মাধ্যমে শক্তিটার যে স্থানান্তর ঘটছে, এটাই খাদ্য শৃঙ্খল। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। আসলে পুষ্টি পদার্থ যে আমি একজনকে সরাসরি খেয়ে ফেলছি বলেই যে ঘটছে তা কিন্তু না। তার শরীরে যে প্রোটিন আছে, আমিষ আছে, তারপরে হচ্ছে যে শর্করা আছে, স্নেহ পদার্থ আছে, বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ আছে, এগুলো কি হয়, আহ এগুলোর ফলে যে পুষ্টি একজনকে খাদ্য হিসেবে গ্রহণ করার ফলে অপরজনের দেহে পুষ্টিটা কি হয়, প্রবাহিত হয়, এবং শক্তিও কিন্তু আমরা পাই। খাদ্য খাওয়ার ফলে শক্তি অনুভব করি, তাই না? এবং সেই শক্তির মাধ্যমে আমরা আমাদের অন্যান্য কাজগুলো সম্পূর্ণ করে থাকি। তো এখানে আমরা আজকে বিষয়টা আলোচনা করবো, এটা তোমরা বুঝতে পারবে। কিন্তু তার আগে আমরা একটু আর একটা জিনিস জানি, সেটা হচ্ছে আমি কয়েকটা শব্দ এলোমেলো করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা একটু এই শব্দগুলোকে সঠিকভাবে সাজিয়ে খাদ্য শৃঙ্খল তৈরি করে আমাকে বলো কে সবার আগে তৈরি করতে পারো। আমি উল্টাপাল্টা করে কিছু শব্দ দিচ্ছি। যেমন আমি প্রথমে লিখলাম বড় মাছ, এরপরে আমি লিখলাম ঈগল, তারপরে লিখলাম পোকামাকড়, এখন লিখলাম আমি জলজ উদ্ভিদ, লিখলাম ছোট মাছ। এটাকে একটা খাদ্য শৃঙ্খলা বানাও তো। খাদ্য শৃঙ্খল জলজ ম্যাম, জলজ উদ্ভিদ, জলজ ছোট মাছ, বড় মাছ, তারপর ঈগল। প্রথমে কি হবে? জলজ উদ্ভিদ, তারপরে কি হবে? পোকামাকড়, তারপর ছোট মাকড়, ছোট মাছ, ছোট মাছ, ছোট মাছের পর তারপরে বড় 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 মাছ, মাছ না? তারপরে ঈগল। ঈগল। সুন্দর। তার মানে তোমরা প্রত্যেকে কি হয়েছে, প্রত্যেকেই বুঝে গিয়েছো যে খাদ্য শৃঙ্খলা কিভাবে তৈরি করতে হয়। এখন এরকম যদি একাধিক খাদ্য শৃঙ্খল এখান থেকে আমি বানাই, তাহলে আমরা জলজ উদ্ভিদ, ছোট মাছ আর দিতে পারি বড় মাছ, তাই না? এটা একটা শৃঙ্খলা হবে। আবার জলজ উদ্ভিদ, তারপরে হচ্ছে পোকামাকড়, ছোট মাছ, বড় মাছ, এটা একটা। আবার জলজ উদ্ভিদ, পোকামাকড়, ছোট মাছ, বড় মাছ, এটা একটা। তার মানে একটা থেকে আমরা কিন্তু তিনটা খাদ্য শৃঙ্খল বানাই। সেটা কি আমরা আজকে করবো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ। আসলে বাস্তুতন্ত্রে অনেকগুলো কি থাকে বলো তো, অনেকগুলো জীব থাকে, তাই না? বিভিন্ন ধরনের উদ্ভিদ, বিভিন্ন ধরনের প্রাণী, ছোট ম্যাম, আমার একটা প্রশ্ন আছে ম্যাম। বলো। ম্যাম, যদি প্রশ্নে বলে যে হচ্ছে সকল মানে সকল শক্তির উৎস কি, তাহলে কি ম্যাম সূর্য বলবো নাকি সূর্যের আলো বলবো? সূর্যের আলো, সূর্য থেকেই আমরা সূর্যের আলো পাই, কাজে সূর্য বললেই হবে। তোমার পাঠ্য বইয়ে হচ্ছে সূর্য দেওয়া আছে, তুমি সূর্যই দিও, সমস্যা নেই। সূর্যের আলো দিলেও সমস্যা নেই, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। তো তোমরা বলছে যে তোমরা জেনেছো যে পৃথিবীতে বসবাসকারী সকল জীবের, সকল জীবই আসলে সূর্যের আলোর উপরে কি নির্ভরশীল। মানে উদ্ভিদ যেমন প্রত্যক্ষভাবে নির্ভরশীল, আমরাও কিন্তু পরোক্ষভাবে নির্ভরশীল এবং প্রত্যক্ষভাবেও নির্ভরশীল। তুমি একটু ইমাজিন করো যে উদ্ভিদ, সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে, এটা ছাড়াও আমরা কিন্তু সানলাইট প্রচুর কাজে ব্যবহার করি।
করি, আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন আমরা সূর্যের আলো ব্যবহার করি। সূর্যের আলো থাকে বলেই কিন্তু আমাদের দিন হয়। জীবজগতের সকল শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। আমাদের যে মানে বিভিন্ন ধরনের শক্তি আমরা বলে থাকি, এই শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। তো পৃথিবীতে বলছে যে যে পরিমাণে সূর্যের তাপ আসে তা পৃথিবীর সকল উদ্ভিদ, শুধু বাংলাদেশের না বা এশিয়ার না, সারা পৃথিবীর সকল উদ্ভিদ তার কত ভাগ ব্যবহার করে বলতে পারবো আমাকে? 2 ভাগ। হ্যাঁ, মাত্র 2/3 তার মানে 98% সূর্যের আলোয় আমাদের কোনো কাজে মানে আর উদ্ভিদ কাজে লাগাতে পারে। কি পরিমাণ সূর্যের আলো আমরা পাই, এটা ব্লেসিংস। অথচ আমরা মাত্র 2% মানে উদ্ভিদ 2% মাত্র কাজে লাগাই এতগুলোর মধ্যে। আমরাও বিভিন্ন কাজে লাগাই, আমাদের কাপড় শুকায়, তারপরে ফসল শুকায়, তোমরা জানো যে অনেক ফসল ড্রাই করে রাখা হয়, এমনকি মাছ মাংস এগুলো শুকিয়ে রাখা হয়। সৌরবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সূর্যের আলো ব্যবহার করা হয়। তো অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে সূর্যের আলোকে কাজে লাগিয়ে থাকি। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে হচ্ছে সূর্যের আলোকে কাজে লাগিয়ে কি ধরনের খাদ্য তৈরি করে বলতো? ম্যাম শর্করা। শর্করা জাতীয় তৈরি করে, সেটা ধরন হচ্ছে কিন্তু শর্করা ধরনের খাদ্য তৈরি করে। আর সালোক সংশ্লেষণের মাধ্যমে প্রাকৃতিক প্রক্রিয়ায় সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? ম্যাম রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি। যে সৌর শক্তি কোন শক্তিতে হলো? রাসায়নিক শক্তি। কোন প্রক্রিয়ায়? আলোক সংশ্লেষণ। ম্যাম প্রাকৃতিক প্রক্রিয়ায়। সৌরশক্তি রাসায়নিক শক্তি পরিণত হয় প্রাকৃতিক প্রক্রিয়ায়। প্রাকৃতিক প্রক্রিয়াটার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। এটা মানুষ বানাতে পারে না, এটা প্রকৃতিতে আপনা-আপনি ঘটে উদ্ভিদের ক্ষেত্রে, তাই না? তাহলে সৌরশক্তিটা ব্যবহার করে উদ্ভিদ যে শর্করা ধরনের খাদ্য তৈরি করে, এই শর্করা ধরনের খাদ্য উদ্ভিদের থেকে রাসায়নিক শক্তি হিসেবে জমা থাকে। ইভেন তুমি যখন মাছ খাচ্ছ, মাংস খাচ্ছ, ডাল দিয়ে ভাত খাচ্ছ, কিংবা তুমি হচ্ছে দুধের তৈরি কোনো খাবার খাচ্ছ, সেটাও কিন্তু তোমার শরীরে শক্তি হিসেবে জমা থাকে। উদ্ভিদেরও তাই। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া একটা প্রাকৃতিক প্রক্রিয়া। এই প্রক্রিয়া উদ্ভিদ সৌরশক্তি ব্যবহার করে, কিন্তু উদ্ভিদের দেহে যে শক্তিটা জমা থাকে সেটা হচ্ছে রাসায়নিক শক্তি। এই প্রক্রিয়া চলার সময় উদ্ভিদ কি করে? বিভিন্ন ধরনের যৌগ যেমন পানি, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, আয়রন, সালফার ইত্যাদি ব্যবহার করে। তো এই যে আমি যতগুলো নাম বললাম, যে কার্বন, নাইট্রোজেন, তারপরে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, সালফার, এগুলো কি মানে জীব নাকি জড় পদার্থ বলতো? জীব কিন্তু জড় পদার্থ ব্যবহার করছে একটা পরিবেশের থেকে, এবং এই প্রক্রিয়াটার মাধ্যমেই বলছে যে জড় এবং জীবের মধ্যে একটা কি তৈরি হয়? সংযোগ তৈরি হয়। অবশ্যই সংযোগ তৈরি হয়, কারণ উদ্ভিদ যতই জীব হোক না কেন, সৌরশক্তি যে মানে বলা হচ্ছে যে পৃথিবীর মানে মূল মানে সকল শক্তির উৎস হচ্ছে সূর্যের আলো, এটাও কিন্তু জড় পদার্থ। তারপরে আবার হচ্ছে এই বিভিন্ন ধরনের জড় পদার্থ ব্যবহার করে সৌরশক্তিকে রাসায়নিক শক্তি হিসেবে পরিণত করে নিজের দেহে জমা রাখছে শর্করা জাতীয় খাদ্য হিসেবে, এটাও কিন্তু জড় পদার্থ। তো এই যে উদ্ভিদ বিভিন্ন ধরনের জড় পদার্থ ব্যবহার করে যে শক্তিটা জমা রাখছে, এটার ফলে জড় এবং জীবের মধ্যে কি হচ্ছে? একটা সম্পর্ক তৈরি হচ্ছে। এই সম্পর্কটাই তো ইকোসিস্টেম, তাই না? তো এখানে আমরা বলবো যে সবুজ উদ্ভিদ কি করে? আমাদের সবুজ উদ্ভিদ বলছে যে সবুজ উদ্ভিদের মাধ্যমে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এই রাসায়নিক শক্তি বিভিন্ন প্রাণীতে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে স্থানান্তরিত হয়। একটু আগে হাফসা যে বলল যে উৎপাদককে গ্রহণ করে হচ্ছে প্রথম স্তরের খাদ্য, আবার প্রথম স্তরের খাদ্যকে গ্রহণ করে দ্বিতীয় স্তরের খাদ্য, দ্বিতীয় দলকে আবার গ্রহণ করে তৃতীয় স্তরের খাদ্য বা সর্বোচ্চ স্তরের খাদ্য। তো এইভাবে গ্রহণ করতে করতে একসময় দেখা যায় যে শক্তি কি হয়? স্থানান্তরিত হয়। অর্থাৎ এক মাধ্যম থেকে শক্তি কি হয়? আর এক মাধ্যমে মানে স্থানান্তরিত হয়। তো এই মানে শক্তি কি হচ্ছে? শক্তির প্রবাহটা কিন্তু একমুখী হচ্ছে। যেমন তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। ঘাস, পতঙ্গ, ব্যাঙ, সাপ। এখন বলো, সাপ কি ঘাস খায়? নো ম্যাম। নো ম্যাম। যেটা হয় সেটা হচ্ছে
ঘাসটাকে যখন পতঙ্গ খায় তখন ঘাস থেকে শক্তিটা কোথায় চলে যায়, পতঙ্গের ভিতরে চলে যায়। আবার পতঙ্গ, এখন বলতো যে ঘাস থেকে শক্তি পতঙ্গতে গেল কিন্তু পতঙ্গকে যখন ব্যাঙ খাবে তখন পতঙ্গের শক্তি ব্যাঙে আসবে নাকি ঘাসের শক্তি ব্যাঙে আসবে? ম্যাম পতঙ্গের শক্তি। পতঙ্গের শক্তি ব্যাঙের মধ্যে আসবে। আবার যখন এই ব্যাঙটাকে সাপ খাবে তখন সাপের ভিতরে ব্যাঙের শক্তি আসবে না পতঙ্গের শক্তি আসবে? ম্যাম ব্যাঙের। ব্যাঙের। তার শক্তিটা এইটা দিয়ে এই উদাহরণে এটা বোঝাতে চাচ্ছি যে শক্তির প্রবাহটা আসলে একমুখী। এটা থেকে কখনো এটা 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 যদিও আলটিমেটলি একটা জিনিসের সঙ্গে সবাই রিলেটেড, কিন্তু তারপরে কখনোই ঘাস থেকে সরাসরি শক্তি কিন্তু সাপের মধ্যে যাবে না। শক্তিটা যাবে পতঙ্গে, পতঙ্গের শক্তি যাবে ব্যাঙে, ব্যাঙের শক্তি যাবে সাপে। অর্থাৎ শক্তির প্রবাহটা কোনমুখী হবে বলতো? বহুমুখী হবে নাকি একমুখী হবে? একমুখী। শক্তির প্রবাহটা সবসময় হবে একমুখী, একমুখী প্রবাহ। কারণ সাপ থেকে মানে ঘাস থেকে পতঙ্গতে শুধু যাবে, ব্যাঙে যাবে না, সাপে যাবে। আবার পতঙ্গ থেকে ব্যাঙেই যাচ্ছে, কারণ ব্যাঙ খেয়েছে তাহলে ব্যাঙেই যাচ্ছে। আবার ব্যাঙ থেকে সাপে যাচ্ছে, এভাবে শক্তির প্রবাহটা হয় একমুখী। এখন এই উদাহরণটা আবার ব্যবহার করে দেখো পুষ্টি। পুষ্টি গ্রহণ যে করলো, ঘাস থেকে পুষ্টি নিয়েছে পতঙ্গ, পতঙ্গ থেকে পুষ্টি পেয়েছে ব্যাঙ, ব্যাঙ থেকে পেয়েছে সাপ। সাপ যখন মারা যায় তখন এর উপরে বীজযোগ কাজ করে, অর্থাৎ ব্যাকটেরিয়া ছত্রাক এগুলো কাজ করে। এগুলো কাজ করে গ্যাসীয় পদার্থগুলো বাতাসের সাথে মিশে যায় দেহের, এবং অন্যান্য পদার্থগুলো কি হয়, অন্যান্য পদার্থগুলো হয় হচ্ছে মাটিতে জৈব উপাদান হিসেবে জমা থাকে, যেগুলোকে আবার কে ব্যবহার করে বলতো? উদ্ভিদ। উৎপাদক। উৎপাদক। পুষ্টিটা কি হয়, পুষ্টিটা চক্রাকারে ঘুরে, কিন্তু শক্তির প্রবাহটা কি হয়, শক্তি সবসময় একমুখী হয়, আর পুষ্টির প্রবাহ কি হয়, চক্রাকার হয়। তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে 3 অথবা 4 এর জন্য, যে বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ একমুখী কিন্তু পুষ্টি প্রবাহ চক্রাকার, ব্যাখ্যা করো। ঠিক আছে? তো আসলে যে দেখা যায় যে উৎপাদক থেকে আরম্ভ করে খাদক পর্যন্ত শক্তি মানে পরিবহনের সময় দেখা যায় যে প্রতিটা ধাপে শক্তি কিন্তু কিছুটা হ্রাস পায়। আসলে ঘাসে যদি 100% শর্করা বা অন্য কোনো উপাদান বা এরকম ধরনের যে পুষ্টি উপাদানগুলো আছে সেটা আছে, একটা পতঙ্গ যখন খেয়ে ফেলে তখন কিন্তু সেটা 100% থাকে না, সেটা কমে যায়। আবার পতঙ্গকে খাওয়ার ফলে ব্যাঙ আরেকটু শক্তিটা কমে, তারপরে সাপ আবার যখন খায় আরেকটু শক্তিটা কমে। তো এইভাবে বিভিন্ন ধাপে ধাপে কি হয়, শক্তি স্থানান্তরের সময় শক্তিটার হচ্ছে পরিমাণটা কি হয়, কমতে থাকে। হ্যাঁ, এবং এই শক্তি প্রবাহটা দেখা যায় যে দ্বিতীয় স্তরের খাদক, তারপরে হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক, আবার সর্বোচ্চ স্তরের খাদক, এভাবে এই মানে প্রক্রিয়াটা শক্তি প্রবাহটা চলতেই থাকে। প্রতি স্তরে শক্তি হ্রাস পেলেও বীজযোগ যখন বিভিন্ন মৃত জীবে মানে বর্জ্য পদার্থ বিক্রিয়া ঘটায় এবং হচ্ছে অজৈব পুষ্টিদ্রব্য পরিবেশে যুক্ত হয়, তখন বলছে যে পুষ্টি ভান্ডারে জমা হয় এবং তা আবার শক্তির কাজে লাগায়। তাহলে এই থেকে বোঝা যায় যে বাস্তুতন্ত্রে হচ্ছে শক্তি প্রবাহ একমুখী, পুষ্টি প্রবাহ চক্রাকার। অর্থাৎ শক্তির প্রবাহ যখন ধাপে ধাপে ঘটে তখন সেটা কমতে থাকলেও পুষ্টি প্রবাহটা কি হয়, চক্রাকারে হয়। মূল ভাবটা আবারও তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমরা বলছি বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী। শক্তি কখনোই ঘাস থেকে একবারে ঠিকঠাক যাবে, শক্তি যাবে ধাপে ধাপে। শক্তি এখান থেকে এখানে যাবে, এখানে একটু কমবে, ধরো এখানে 100 ছিল, 100 জায়গায় এখানে হয়ে গেল 80। আবার এই যদি 80% শক্তি সমৃদ্ধ একজনকে খায় তাহলে এখানে সে হয়তো 60% পেল, এই আবার 60% শক্তি সমৃদ্ধ যদি একজনকে খায় তাহলে এর আবার দেখা গেল 40 হয়ে গেল। এইরকম শক্তিটা ধীরে ধীরে কি হয়, একটু করে কমতে থাকে। হ্যাঁ, কিন্তু পুষ্টির প্রবাহটা কি হবে, চক্রাকারে হবে। অর্থাৎ যে ঘাসের যে মাটি থেকে শক্তি পেয়েছিল, এইটা যখন মারা যাবে, সর্বোচ্চ স্তরের খাদক যখন মারা যাবে, তখন কিন্তু সে আবারও সেই পুষ্টিটা কোথায় ছড়াই দিবে বলতো, মাটিতে। এবং মাটি থেকে কি করবে, ঘাস সেই পুষ্টি গ্রহণ করে পুনরায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চালাতে সক্ষম হবে। কারণ বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী এবং পুষ্টি প্রবাহ চক্রাকার। এটা কিভাবে একমুখী হলো আর কিভাবে চক্রাকার হলো, এটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? আরেকবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা, আরেকবার কোনটা বোঝাবো, পুষ্টি প্রবাহ নাকি শক্তি প্রবাহ? ম্যাম শক্তি প্রবাহ। আচ্ছা, দাঁড়াও, তোমাদের পাঠ্য বইয়ে যে ছকটা আছে সেটা আমি আগে লিখি, এবার বিষয়টা ক্লিয়ার হবে।
তো এটা জানি তাই না যে সৌরশক্তি হচ্ছে সকল শক্তি মূল উৎস। তাহলে এখানে আমরা তুলে দিলাম সৌরশক্তি। এরপরে আছে সৌরশক্তিকে কারা গ্রহণ করে বলো? উৎপাদক, উদ্ভিদ। আচ্ছা, উৎপাদককে কারা গ্রহণ করে? ম্যাম প্রথম স্তরের খাদক। তৃণভোজী তারা, হ্যাঁ। আর তৃণভোজীদেরকে কারা গ্রহণ করে? যারা মাংসাশী। মাংসাশী মানে বোঝো, যারা ঘাস লতা পাতা খায় না, কি খায়? প্রাণীদেরকে খায়, তারা হচ্ছে মাংসাশী। যেমন আমরা কিন্তু আমরা সর্বভোগ, কারণ আমরা ঘাস লতা পাতা খাই, আমরা পাতা খাই, শিকড় খাই, মূল কাণ্ড ফুল ফল সব খাই। আমরা কিন্তু ফুলও খাই। বলো তো আমরা কিসের ফুল খাই? ম্যাম শাপলা। শাপলা। আমরা ফুলকপি খাই। হ্যাঁ, আমরা ফুলকপি যেটা খাই সেটা কিন্তু ফুল। ডুমুর, ডুমুর খাই না মানুষ? একটা তোমাদের আছে না কথা যে তুমি ডুমুরের ফুল হয়ে গেছো বাগধারা। তো ডুমুরের আসলে ডুমুরটাই ফুল, এই জন্য ডুমুরের ফুল দেখা যায় না, এটা আমরা খাই। আবার এক ধরনের মিষ্টি কুমড়ার ফুল আছে যেটা দিয়ে হচ্ছে চপ বানিয়ে খাওয়া যায়, এটা খুবই উপাদেয় একটা খাবার, ঠিক আছে? তো মিষ্টি কুমড়ার ফুলও হচ্ছে খাওয়া যায়। আবার সজনের ফুলও অনেকে ভাজি করে খায়, সজনে গাছের ফুল। সজনে তো আসলে খুব পুষ্টিকর একটা খাবার, কোনো অংশই এর দরকার মতো না। তো এখানে আমরা এটা লিখবো যে সৌরশক্তি, সৌরশক্তিকে পায় থেকে উৎপাদক শক্তি গ্রহণ করে, উৎপাদক থেকে তৃণভোজী, তৃণভোজী থেকে মাংসাশী। তাহলে আমরা প্রথমে এই জিনিসটা পেলাম। এখন এখানে শক্তি প্রবাহ এবং পুষ্টি প্রবাহ কিভাবে হবে আমরা একটু দেখব। এখানে দিব শ্বসন ক্রিয়ায় বিনিষ্ট শক্তি। শ্বসন তো বোঝো, যখন গ্লুকোজের জারণ ঘটে তখন হচ্ছে শ্বসন প্রক্রিয়া হয়। তো এটা উৎপাদকেই হয় এখানে। আর এখানে আমরা দিব হচ্ছে এটা তৃণভোজীতে দিতে হবে, অসুবিধা এখানে হবে। আর এখানে দিব আমরা হচ্ছে বীজজী। বীজজী থেকে আবার শ্বসন প্রক্রিয়া বিনিষ্ট শক্তি। এখানে একটু খেয়াল করে দেখো, এই লাইনটা তো সবাই বুঝছো তাই না? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, এবার দেখো আমরা বলছি বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ একমুখী, অর্থাৎ শক্তি সবসময় এখানকার শক্তি এখানে গেল, এখানকার শক্তি এখানে, এখানকার শক্তি এখানে, এটা যে একমুখী, এটা কি দেখেছো? এটা একমুখী। আমি কি এখান থেকে অ্যারো চিহ্নগুলো এদিকে বা এদিকে দিয়েছি? দিইনি কিন্তু। এটা শক্তি প্রবাহ লাইন এটা, তার মানে শক্তি সব সময় একটা জিনিস থেকে নির্দিষ্ট আরেকটা জিনিসে যাবে। এজন্য বলা হয় যে বাস্তুতন্ত্রে একে অন্যকে খাওয়ার মাধ্যমে শক্তির যে স্থানান্তর ঘটে, অর্থাৎ সব সময় এক দিক থেকে আরেক দিক, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় শক্তিটা কি হয়? স্থানান্তরিত হয়। তাহলে এখানে গেল তোমার হচ্ছে শক্তির প্রবাহ। এবার আসলে পুষ্টির প্রবাহ তাহলে কিভাবে হয়? পুষ্টির প্রক্রিয়া। তো এখানে সৌরশক্তি থেকে উৎপাদক খাদ্য উৎপন্ন করে, উৎপাদককে হচ্ছে তৃণভোজী প্রাণী, এরা যারা তৃণভোজী প্রাণী তারা হচ্ছে এটা গ্রহণ করে। তো তৃণভোজী প্রাণী থেকে শোষণ ক্রিয়ার বিনিষ্ট শক্তি উৎপন্ন হয়, যেটা তাপ হিসাবে হচ্ছে মানে নিঃসৃত হয় আর কি। তো এই যে তৃণভোজী প্রাণী এর যখন মানে গ্লুকোজের জারণ ঘটে তখন হচ্ছে আমরা শ্বসন ক্রিয়ায় আমাদের কিছু শক্তি বাইরে বের হয়ে যায়। আবার এই যে বীজযোগ দেখতে পাচ্ছ, এই বীজযোগ যখন একটা তৃণভোজী প্রাণীর উপরে কাজ করে, তখন জীবের উপরে কাজ করে, যখন মারা যায় তখনও কিন্তু এখান থেকে শোষণ প্রক্রিয়া কি হয়? শক্তি কিছুটা বিনষ্ট হয়। তো এভাবে শক্তি যেহেতু ধাপে ধাপে কমে যেতে থাকে, তা শক্তির প্রবাহটা সবসময় কি হয়? একমুখী হয়। আর পুষ্টির প্রবাহটা কি হয়? পুষ্টির প্রবাহটা হয় হচ্ছে চক্রাকার, যেমন এখান থেকে এখানে, 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 এরকম পুষ্টির প্রবাহটা হয় হচ্ছে চক্রাকার।
বাড়ার জন্য, এবং ঘুরে ফিরে মাটি থেকে যে পুষ্টি নিয়ে একটা গাছ সৃষ্টি হয়, ঘুরে ফিরে আবার সেই পুষ্টি ভান্ডার মাটি থেকেই আবার কি করে গাছ পুষ্টি পায়। তো এইভাবে পুষ্টি প্রবাহ চক্রাকারে ঘুরতে থাকে, কিন্তু শক্তি প্রবাহটা সবসময় কি হবে, শক্তির প্রবাহটা হবে একমুখী। এবার বলো, কারো সমস্যা আছে? ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। ম্যাম আপনি তো বললেন যে শক্তি এক জায়গা থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে স্থানান্তরিত হতে গেলে কমে যায়, কিন্তু ম্যাম পুষ্টি উপাদানের কি কম বেশি হয়? পুষ্টি হতো, পুষ্টি ভান্ডার হতো। একটা প্রাণী যখন বেঁচে থাকে, আমি যখন বেঁচে আছি, খাবার গ্রহণ করছি, তারপরে শ্বাস নিচ্ছি, আমার কিন্তু পুষ্টির পরিমাণটা বেশি। আমি যখন মারা যাচ্ছি তখন তো অ্যাক্টিভিটি বন্ধ হয়ে আছে, এই জন্য যতটুকু আমার শরীরে থেকে গেল ওই অতটুকুটাই শুধু পুষ্টি ভান্ডারে জমা হয়, তার বেশিও হয় না, কম হয়। ওকে। আর কারো কোনো সমস্যা আছে? আর কারো কোনো প্রশ্ন? নো ম্যাম। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ একমুখী হলেও পুষ্টি প্রবাহ চক্রাকার। তুমি যেভাবে বুঝেছো বইটা পাঠ্য বইতে একটু পড়ে সেইভাবে বর্ণনা করবে, চিত্র আঁকার কোনো প্রয়োজন নেই। তবে এই প্রশ্নটা যদি কখনো ভয়ের ক্ষেত্রে পাও, 4 মার্কের ক্ষেত্রে পাও, তাহলে আমি একটা ডায়াগ্রাম আঁকলাম না, পাঠ্য বইয়ে যে ডায়াগ্রামটা দেওয়া আছে চার্টের মতো, সেটা কিন্তু আঁকতে হবে যদি ভয়ের প্রশ্ন হয়। আমি আজকে গ হিসাবে দিলাম, এটা 3 মার্ক হিসাবে দিলাম। ওকে ম্যাম। ওকে ঠিক আছে, তো ভালো থাকো সবাই, আবার তোমাদের সাথে আগামীকাল দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ। ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।